আচ্ছা, অনেক সময় তো এমন হয় যে সাধারণ অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না, তাই না? ঠিক সেই সময়ে কিন্তু ডাক্তারদের হাতে এমন কিছু বিশেষ অস্ত্র থাকে যা জীবন পর্যন্ত বাঁচাতে পারে। তো আজকে আমরা ঠিক সেরকমই একটা শক্তিশালী অস্ত্র নিয়ে কথা বলবো, যার নাম পেরিনেম। এটা কিন্তু আধুনিক চিকিৎসার একেবারে প্রথম সারির একটা ঔষধ। একবার ভাবুন তো, এমন একটা পরিস্থিতি যেখানে ইনফেকশন এতটাই গুরুতর যে পরিচিত কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করছে না। ঠিক এই রকম একটা কঠিন সময়েই পেরিনেমের মতো আধুনিক ঔষধগুলোও বলতে পারেন হিরোর মতো এন্ট্রি নেয়। এগুলিই তখন আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স, আমাদের শেষ ভরসা। তো এই পেরিনেম জিনিসটা আসলে কি? দেখুন, পেরিনেম হলো ব্র্যান্ডের নাম। এর আসল যে পরিচয় মানে জেনেরিক নাম সেটা হলো ডোরিপেনেম। আর এটা অ্যান্টিবায়োটিকের একটা খুব স্পেশাল গ্রুপ থেকে এসেছে, যেটার নাম কার্বাপেনেম। সহজ কথায়, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য এটা হলো সবচাইতে শক্তিশালী যোদ্ধাদের একটা দল। এখানে একটা শব্দ আছে দেখুন, ব্রড স্পেকট্রাম। শুনতে একটু কঠিন লাগতে পারে, তাই না? কিন্তু এর মানেটা খুব সোজা। এর মানে হলো পেরিনেম শুধু এক ধরনের ব্যাকটেরিয়াকে টার্গেট করে না, বরং একসঙ্গে অনেক ধরনের ব্যাকটেরিয়াকে ঘায়েল করতে পারে। ব্যাপারটা অনেকটা একাই একটা পুরো আর্মির সমান। সাধারণ সর্দি কাশির কথা এখানে হচ্ছে না, কিন্তু পেরিনেম ব্যবহার করা হয় অনেক বেশি গুরুতর ইনফেকশনের জন্য। মানে এমন সব ইনফেকশন যেগুলো সাধারণত হসপিটালে ছড়ায় আর জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয়। চলুন দেখি এর টার্গেট ঠিক কারা। পেরিনেমের বলতে গেলে দুটো মেন ব্যাটলফিল্ড বা যুদ্ধক্ষেত্র আছে। একটা হলো পেটের ভেতরের জটিল ইনফেকশন, আর অন্যটা হলো ইউরিনারি ট্র্যাক্টের মারাত্মক ইনফেকশন, মানে যেটা কিডনি পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর এই ইনফেকশনগুলো ঘটায় যেসব কুখ্যাত ব্যাকটেরিয়া, যেমন ধরুন ইকোলাই বা সিউডোমোনাস, তাদের বিরুদ্ধে পেরিনেম কিন্তু দারুণ কার্যকর। কিন্তু প্রশ্ন হলো, পেরিনেম এত পাওয়ারফুল কিভাবে? এর আসল ম্যাজিকটা কিন্তু লুকিয়ে আছে এর কাজ করার ধরনে। চলুন একটু মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে দেখি এটা কিভাবে ব্যাকটেরিয়াকে হারিয়ে দেয়। দেখুন, প্রত্যেকটা ব্যাকটেরিয়ার চারপাশে একটা শক্ত বর্মের মতো জিনিস থাকে, যেটাকে বলে সেল ওয়াল বা কোষ প্রাচীর। এই বর্মটাই ওকে বাইরের বিপদ আপদ থেকে বাঁচায় আর টিকে থাকতে সাহায্য করে। এখানেই পেরিনেমের আসল চালটা। এটা কি করে জানেন? এটা সোজা গিয়ে ব্যাকটেরিয়ার ওই বর্ম তৈরির কারখানাতেই অ্যাটাক করে। মানে বর্মটা তৈরি বা রিপেয়ার করার জন্য যে জরুরি প্রোটিনগুলো লাগে, পেরিনেম সেগুলোকে গিয়ে ব্লক করে দেয়। ফলে কি হয়? ওই বর্ম বা প্রাচীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে ভেঙে পড়ে, আর বর্ম ছাড়া ব্যাকটেরিয়াটা একদম অসহায় হয়ে শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। আচ্ছা, আমাদের শরীর এই পাওয়ারফুল ঔষধটাকে কিভাবে প্রসেস করে সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। বেশিরভাগ ঔষধের মতো এটা কিন্তু লিভারের মেইন ক্লিনিং সিস্টেমে যায় না, বরং একটা অন্য এনজাইম এটাকে ভেঙে একটা নিষ্ক্রিয় ফর্মে নিয়ে আসে। এতে নিশ্চিত হয় যে ঔষধটা তার কাজ শেষ করার পর ঠিকঠাকভাবে শরীর থেকে বেরিয়ে যেতে পারবে। শরীর থেকে এটা বেরিয়ে যাওয়ার রাস্তাটাও বেশ সোজা সাপটা। প্রায় ৭০% পেরিনিম কিন্তু কিডনির মাধ্যমে একদম আনচেঞ্জড অবস্থাতেই বেরিয়ে যায়। এ থেকেই বোঝা যায় যে এই ওষুধটা ব্যবহারের ক্ষেত্রে কিডনির স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ কিডনি তো আমাদের শরীরের মেন ক্লিনিং এজেন্ট, তাই না? তো এত শক্তিশালী একটা ঔষধ, এটা কিভাবে নিরাপদে আর ঠিকঠাকভাবে ব্যবহার করতে হয় সেটা জানাও তো খুব জরুরি। কারণ আমরা সবাই জানি, শক্তি যত বেশি, দায়িত্ব ততটাই। সাধারণত এর ডোজটা হল ৫০০ মিলিগ্রাম প্রতি ৮ ঘণ্টা পরপর। এটা ১ ঘণ্টা ধরে আইভি বা শিরার মাধ্যমে দেওয়া হয়, যাতে সরাসরি রক্তে মিশে যায়। এতে ঔষধটা খুব তাড়াতাড়ি আর কার্যকরভাবে ইনফেকশনের জায়গায় পৌঁছাতে পারে। আর ইনফেকশনটা কতটা সিরিয়াস তার উপর নির্ভর করে এই ট্রিটমেন্ট ৫ থেকে ১৪ দিন পর্যন্ত চলতে পারে। আগেই তো আমরা দেখলাম যে কিডনি এই ঔষধটা শরীর থেকে বের করে দেয়। তাই স্বাভাবিকভাবেই যদি কারো কিডনির ফাংশন একটু দুর্বল থাকে, তাহলে ডোজটাকেও অ্যাডজাস্ট করতে হয়, মানে কমাতে হয়। কিডনির কাজ করার ক্ষমতা যত কম হবে, ডোজটা তত কেয়ারফুলি অ্যাডজাস্ট করা হয়। না হলে কি হবে? ওষুধটা শরীরে জমে গিয়ে উল্টে ক্ষতি করে বসতে পারে। এই সতর্কতাটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি, একদম জীবন মরণের প্রশ্ন। ওষুধটা পাউডার ফর্মে আসে, কিন্তু এটাকে মিক্স করার পর ডাইরেক্ট ইনজেকশন হিসেবে দেওয়া একদমই যাবে না। এটা কঠোরভাবে নিষিদ্ধ। এটাকে সবসময় একটা আইভি ব্যাগে আরও তরল দিয়ে পাতলা করে নিতে হবে। এই নিয়মটা না মানলে কিন্তু সাংঘাতিক বিপদ ঘটে যেতে পারে। চলুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটায় আসি, নিরাপত্তা। পেরিনেম ব্যবহারের সময় নিরাপত্তার সবচেয়ে আগে। এর কি ঝুঁকি বা পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে সেটা জেনে রাখাটা খুব দরকার। কারণ ঠিকঠাক তথ্য জানা থাকলেই আমরা নিরাপদে থাকতে পারব। দেখুন, সব ঔষধেরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। পেরিনেমের ক্ষেত্রেও তাই। কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া আছে, যেমন ধরুন মাথা ব্যথা, গা গোলানো বা ডায়রিয়া। কিন্তু কিছু গুরুত্ব প্রতিক্রিয়াও হতে পারে,
যেমন অ্যানাফাইল্যাক্সিস মানে মারাত্মক অ্যালার্জি। যদি এগুলো খুব বিরল, কিন্তু ঘটলে মারাত্মক বিপজ্জনক, আর এরকম কিছু হলে সঙ্গে সঙ্গে চিকিৎসার প্রয়োজন। এই যে কথাটা দেখছেন, এটা সরাসরি ওষুধের গাইডলাইন থেকে নেওয়া, আর এটাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। কারণ এই গ্রুপের অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে অতীতে সিরিয়াস, এমনকি জীবন কেড়ে নেওয়ার মতো অ্যালার্জিক রিয়াকশনও দেখা গেছে। এটা একটা বিরাট ঝুঁকি, যা সবসময় মাথায় রাখতে হবে। তার মানে একদম সোজাসাপটা কথা হলো, যাদের এই ঔষধ বা পেনিসিলিনের মতো একই গ্রুপের অন্য কোনো অ্যান্টিবায়োটিকে অতীতে মারাত্মক অ্যালার্জি হয়েছে, তাদের জন্য পেরিনেম ব্যবহার করা যাবে না, একেবারেই না, কোনো অবস্থাতেই নয়। আর সব কথার শেষ কথা, সবচেয়ে জরুরি যে বার্তাটা, সেটা হলো যে কোনো শক্তিশালী ঔষধ সবসময় একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মতো তার তত্ত্বাবধানেই গ্রহণ করতে হবে। এখানে নিজেরা ডাক্তারি করা বা আন্দাজে কিছু করার কোনো সুযোগই নেই। পেরিনেমের মতো অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু আধুনিক চিকিৎসার জন্য একটা অমূল্য সম্পদ, কিন্তু একটা ভয়ও আছে। যদি আমরা এগুলোর ঠিকমতো ব্যবহার না করি, তাহলে হয়তো এগুলো আর কাজই করবে না, আমরা এগুলোকে চিরদিনের মতো হারিয়ে ফেলব। তাই প্রশ্নটা হলো, এই জীবন রক্ষাকারী ঔষধগুলোকে ভবিষ্যতের জন্য আমরা কিভাবে বাঁচিয়ে রাখব, যাতে আমাদের পরের প্রজন্ম এর সুবিধা পায়? এই দায়িত্বটা কিন্তু আমাদের সবার।